নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথকে স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো প্রথমে যে কথাটা রোজ বলে দিই যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো, মানে আমি যেই চ্যানেলটিকে আবার নতুন করে খুলেছি, কারণ পুরনো চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। তো আমাকে ওই নামেই আমি আর একটি চ্যানেল খুলেছি এই বছরই গুড ফ্রাইডের দিন। তো সেই চ্যানেলে নতুনভাবে আরম্ভ যেটা করেছি, সেই চ্যানেলে যারা এসে সাবস্ক্রাইব করেছো, পুরনো নাম আবার কিন্তু স্টার্ট করেছি আবার নতুন করে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াও, তোমাদের আমার খুব প্রয়োজন। এবং যারা আমার আগের পুরনো চ্যানেলটাতে ছিলে, লাইক কমেন্ট করতে, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতাম, তারা আবার নতুন করে সাবস্ক্রাইব করো। ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তোমরা হয়তো আমার এই নতুন চ্যানেলের ব্লগগুলো দেখছো, কিন্তু তোমরা হয়তো ভাবছো যে আমাদের তো সাবস্ক্রাইব করা আছে, কিন্তু ওই চ্যানেলটা তো ডিলিট হয়ে আবার এই গুড ফ্রাইডে থেকে নতুন আরম্ভ করেছি, তাই তোমরা আবার রিসাবস্ক্রাইব করো। প্লিজ, আমার একান্ত অনুরোধ, আমাকে খুব তাড়াতাড়ি 1K তোমরা করে দাও। আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তো আজকে আমার যেই কথাটা বলার, মানে যেই কাহিনী তোমাদের সঙ্গে উপস্থাপন করব, সেটাই আমি আরম্ভ করছি। আর জানোই তো, আমি আমার জীবনের চোখে দেখা, কানে শোনা, উপলব্ধি করা, মানে আমার যা জীবনে ঘটেছে সেইগুলোই তোমাদের কাছে বলি। এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই, কোনো বানিয়ে বলা নেই, বা এর কাছ থেকে তার কাছ থেকে শুনে বলা করাও নেই আর কি। হ্যাঁ, নিশ্চয়ই শুনেছি, কিন্তু সেটা আমার পারিবারিক ক্ষেত্রে, আমার বন্ধু মহলে, মানে একান্ত সেইখান থেকেই আমি তোমাদের বলি। মানে অন্য কোনো ইউটিউবারের চ্যানেল থেকে মানে কি বলবো, চুরি করে নিয়ে এসে টুকে, বলতে পারো টুকে, সেগুলো কিন্তু আমি বলি না। সেটা তোমরা দেখেই, মানে আমার ব্লগগুলো দেখেই বুঝতে পারবে। তো আজকে যেটা আমার বক্তব্য সেটা তোমাদের বলি। চলতি বছর মানে 2025-এর গোড়ার দিকে, জানুয়ারি মাসে, বাংলায় সেটা মাঘ মাস ছিল, আমি একটি বিয়েবাড়ি অ্যাটেন্ড করছিলাম। সেই বিয়েবাড়িতে আমার অনেক কিছু কটু লেগেছিল, এবং মানুষের নিজ মনোভাবের পরিচয় আমি সেখানে পেয়েছিলাম। সেটাই তোমাদের কাছে আজকে আমি তুলে ধরছি। আগে বলে নিই কার বিয়ে। আমাদের পাড়ায় ঠিক বলবো না, সুরেন্দ্রনাথ কলেজটা অনেকেই চেনো, শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজ। সেই কলেজের পাশে, মানে একদম গায়ে না, একটু এগিয়ে গিয়ে এক ভদ্রলোকের চায়ের দোকান। সেটা আমি অনেক বছরই, মানে আমার বিয়ে থেকেই আমি দেখে আসছি বলতে গেলে পরে। মানে বিয়ে থেকে বলতে, যবে থেকে রাস্তাঘাটে বেরোতে শুরু করেছি, নতুন বউ থাকাকালীন তো অত বাজার হাট করা, এখানে ওখানে যাওয়া তো করতাম না, বাড়ির লোকেদের সঙ্গেই যেতাম বা স্বামীর সঙ্গেই যেতাম। যবে আমি বাজার হাট আরম্ভ করলাম, নিজেরটা নিজে কেনাকাটা করতে আরম্ভ করলাম, তখন থেকেই আমি কিন্তু দেখছি চায়ের দোকানটি আছে। এবং পরবর্তীকালে ওদের সঙ্গে আমাদের আরেকজনের মাধ্যমে আলাপ হয়। ওই ভদ্রলোকের একজন সুন্দরী স্ত্রী আছে, এবং ওদের দুটি মেয়ে, এবং যে বড় মেয়েটি, সেই মেয়েটি আমার বড় মেয়ের থেকে বছর খানিকের বড়, আর ছোট মেয়েটাও আমার ছোট মেয়ের থেকে 2-3 বছরের বড়। তো চায়ের দোকান চালায়, চা, টোস্ট, ডিমের অমলেট, বিস্কিটস তো থাকেই, ব্রেড টোস্ট, এইসবেরই মেন দোকান। কিন্তু তুমি ওনার স্ত্রীকে দেখলেও বুঝবে না, এবং মেয়ে দুটোকে দেখলে তো বুঝবেই না যে ওর বাবা একটি চায়ের দোকান চালায়। কি সুন্দর দেখতে, যেমন স্ত্রী সুন্দরী, তেমনি মেয়ে দুটো সুন্দরী। এবং দেখো, চায়ের দোকান, ওরা ওই দুটো মেয়ে আমাদের মিত্র মেন যে স্কুলটি আছে, তার মর্নিংটা কিন্তু মেয়েদের, গার্লস, আর ডেটটা কিন্তু ছেলে। তো ওই দুটো মেয়ে সেই স্কুলেই পড়তো। ওদের বাড়ি থেকে তো একদম সামান্য হাঁটা পথ, আমাদের বাড়ি থেকেও হাঁটা পথ। তো ওইখানে পড়তো। কিন্তু
তাদের যেমন রূপ, শোনো, রূপ তো বাইরের অনেকেরই সুন্দর হয়, গায়ের রং তো, গায়ের চামড়া তো অনেকেরই সাদা হয়, কিন্তু মনটা কি সাদা হয়? তা না। এই মেয়ে দুটো এত রূপসী হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র অহংকার নেই, এবং সবচেয়ে বড় কথা, যখনই আমার সঙ্গে বা আমার স্বামীর সঙ্গে দেখা হয়েছে তখনই সে হেসে কথা বলা, প্রণাম করা, মানে সুশিক্ষিত। দেখলে মানে তোমাদেরও বলতে ইচ্ছা করবে, বাহ, বেশ দেখতেও, বেশ স্বভাবেও তো সুন্দর। তো এই বড় মেয়েটির মাঘ মাসে, মানে এই বছরের মাঘ মাসে, জানুয়ারি মাসের 24 তারিখে ওর বিয়ে হলো। তো করোনার আগে ওই ভদ্রলোক, যার চায়ের দোকান, উনি করোনার আগে থেকেই বসতেন না, এবং করোনার 2-3 বছর তো বন্ধই ছিল, তারপরে ওরা আর খোলেনি। কি কারণ? সেটা হলো ওই ভদ্রলোকের গলস্টোন অপারেশন হয়েছিল আর.জি. কর হসপিটালে মনে হয়। তো সেই অপারেশনটা হওয়ার পর উনি ওই ঘন্টার পর ঘন্টা বসে চা আর করতে পারতো না, একটুখানি মানে দোকানে বসতে পারতো না, মোটের ওপর বসতে পারতো না। ওনার কোমরে নাকি ভীষণ যন্ত্রণা হতো, এবং পাশেই ওনাদের একটি ভাড়া ঘর, ঘরটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এতটা, মানে এই এখানে বসে আমি মানে তোমাদের সঙ্গে কথা বলছি, এরকম সরু আর ছোট একটা ঘর, সেখানে একটা সিঙ্গেল চৌকি শুরু ধরে, এবং সামনে একটুখানি জায়গা আছে, সেখানে তলায় একটা তোষক প্যাক মানে মোড়া থাকে, সেটা রাত্রিরে বার করা হয়, সেখানে হয়তো ওই 2 মেয়েকে নিয়ে তার মা শোয়, এবং ভদ্রলোক হয়তো খাটে শোয়, এবং ওই একটি ঘরের মধ্যেই ওরা এক কোণে স্টোভ জ্বালিয়ে, আবার মানে কি ডেঞ্জার থাকে, তো ঘরটা এইটুকুনি, তার মধ্যে ওই ঘরের মধ্যে স্টোভ জ্বালিয়ে ওরা রান্না বান্না করে। এবং ওই বাড়িটাতে এইরকমই পরপর পরপর ঘর, এবং যেখানে ঘরগুলো শেষ হয়েছে সেখানে 3টে না 4টেই বাথরুম আর কি, টয়লেট, সেখানে ওরা ইউজ করে, এবং জল রাস্তা থেকে তুলতে হয়। মানে এইরকম পরিস্থিতিতে মেয়ে দুটো কীরকম লেখাপড়ায়, শোনো, বড় মেয়েটি বাংলায় MA করে B.Ed করবে ভাবছিল, কিন্তু কেন করতে পারিনি সেটা বলছি, এবং ছোট মেয়েটি এডুকেশানে MA পাশ করে একটি ওই ব্যাংকে, যতদূর মনে হয় এক্সিস ব্যাংকে কাজ করত। তো দুটো মেয়েকেই ওদের মা বাবা লেখাপড়া শিখেছে, এবং সাজসজ্জা, এত পয়সাও নেই। দ্বিতীয় কথা, ওই বড় মেয়েটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই বাড়িতে বসে ওইটুকুনি ঘরের মধ্যে খাটে 4-5টা স্টুডেন্ট বসিয়ে টিউশনস করতো, যাতে কলেজে এবং ইউনিভার্সিটিতে তার মা বাবাকে যেন 1 পয়সাও খরচা না করতে হয়। কত বোঝদার মেয়ে বলো, এইরকম সন্তান পাওয়া মানে মানে কি বলবো, গর্বের কথা। মানে আমি বলবো রত্ন গর্ভা ও মা, এবং 2টি মেয়েই খুব ভালো, শান্তশিষ্ট। তো সেই মেয়েটির বিয়ে, তোর বাবা সেই করোনার আগে ওই 2016-17-তে মনে হয় অপারেশন হয়েছিল, তারপর ওর বাবা বসতে পারতো না, তারপর থেকে ওর মাই দোকানটা চালাতো, এবং সকালে কিছু কাজকর্ম করে ওর বাবা দোকান খুলতো 6:30-7টার সময়, কিন্তু ওর মায়ের তো সেটা সম্ভব ছিল না, কারণ একটা গৃহবধূকে তার বাড়ির কাজকর্ম করে আস্তে আস্তে 10টা হয়ে যেত। তখন থেকে দোকান চলতো, মাঝখানে বোধহয় কিছুক্ষণ বন্ধ থাকতো, আবার বিকেল 3:30-4টে থেকে দোকানটা খোলা হতো। তো এই মেয়েটির বিয়ে ঠিক হলো, এবং ঠিক মানে ও নিজেই বিয়ে করলো, এবং বিয়ে দেবে কারা? ওর মা বাড়ির লোকেরা। কারণ করোনার পর থেকে ওর বাবা তো দোকানে, বাবা তো শেষের দিকে করতোই না, যা বললাম, মাই দোকান চালাতো, এবং করোনার সময় যে সেই 2 বছর বন্ধ হয়ে গেল, তারপরে দোকানও খোলেনি, এবং ওদেরকেও দেখতাম না। তো একদিন আমি কি কারণে আসছি, তখন ওই বড় মেয়েটাকে আমি দেখলাম যাচ্ছে, তখন আমি বললাম, হ্যাঁ রে, তোদের দোকানও খোলে না, তোদের ওই ঘরে, যেই ঘরটা তোরা থাকছি ওটা তো তালা আটকানো, যেহেতু বাজার এরিয়ায় ব্যাপারটা, তো আমি ওখান দিয়েই পাস করি যখনই বাজারে যাই। তখন বলো যে, ও কাকিমা, তুমি জানো না, আমরা তো এখন এখানে থাকি না, আমরা তো কেষ্টপুরে চলে গেছি। কেষ্টপুর বলেছিল কি বাগুইহাটিতে চলে গেছি। তখন আমি বললাম, ও তাই নাকি? বলে, হ্যাঁ, ওখানে আমরা একটা ফ্ল্যাটে থাকি। মানে ওটা আমার পিসির ফ্ল্যাট, আমার পিসি একটা সরকারি চাকরি করে, তো পিসির বিয়ে হয়নি, পিসি একটি ফ্ল্যাট কিনেছে, এবং আমার বাবা প্রচণ্ড অসুস্থ, এটা আমি করোনার পরের কথা বলছি,
প্রচণ্ড অসুস্থ। আর হ্যাঁ, সেই গলস্টোন অপারেশন করার পর তো তোর বাবা অসুস্থ, বলে হ্যাঁ অসুস্থ এবং এখন আরও সাংঘাতিক অসুস্থ বলে ও দৌড়ে চলে গেল, কারণ ওর পড়ানো আছে আর আমি মানে গল্প করবো, কারণ ওরও তো টাইম আছে, ও চলে গেল। তো জানুয়ারি মাসে মাঘ মাসটা পড়তেই আর কি, তো মেয়েটি আমাকে একদিন ফোন করলো, বলল যে কাকিমা আমার বিয়ে ঠিক হয়েছে 24শে জানুয়ারি, তোমরা 4 জনেই আসবে, তুমি, কাকু, নেহা, মানে আমার মেয়ের নাম বললো নেহা, এবং ছোট বনুটাকে, মানে ও ভাবছে এখনও সেই বোন, মানে আমার ছোটো মেয়ে ছোটো বনুটাকেও নিয়ে আসবে, কারণ ও অনেকদিন দেখেও নি, তা বলে যে নিয়ে আসবে, তোমরা 4 জনেই কিন্তু এসো, আর কিছু মনে করো না, আমার মা তোমাদের ফোন করে বলতে পারলো না, জানো তো আমার বাবা প্রচণ্ড অসুখ এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে, প্রচণ্ড অসুস্থ, তো আমার মা না বাবাকে ছেড়ে বেরোতে পারে না, কারণ বাবাকে প্রতি মাসে 2-3 বার করে হসপিটালে নিয়ে যেতে হয়, পিসি তো চাকরি করে, পিসি তো পারে না, আর পিসি আর কেন করবে বলো, আমাদের থাকতে পড়তে দিয়েছে ওখানে, তো ওই করছে, আর সমগ্র খরচা আমি টিউশন করে কিছু কিছু আমার বিয়ের খরচা বা জিনিসপত্র কিনেছি, এবং সমগ্রটা বেলঘরিয়াতেই আমাদের বিয়ে হবে, বেলঘরিয়াতেই আমার মামা বাড়ি আছে, মামা বাড়ি থেকেই যাবতীয় খরচা করছে, এবং আমি সামান্য একটু দিতে পেরেছি, বাবার তো এখন আর ক্ষমতা নেই। তখন আমি বলেছিলাম যে তোর বাবার কি হয়েছে রে, গলস্টোন অপারেশন থেকে এত কাণ্ড হয়ে গেল, বলে না না আরেকটা কিছু, মানে আরও খারাপ কিছু হয়েছে, আমি সেটা তোমাকে এখন বলবো না, তুমি গিয়ে যখন আমার বিয়েতে যাবে, এবং আমি একান্ত অনুরোধ করছি তুমি আমার পাশে দাঁড়িও, এই কথাটা ও কিন্তু 2-3 বার বলো, আমার পাশে দাঁড়িও। এবার পাশে দাঁড়ানোর কথার ইঙ্গিত মানে তোমরা বুঝতে পারছো তো, যাই হোক পাশে দাঁড়িও এই কথাটা বলছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এতবার করে বলছি, আমি বললাম অবশ্যই যাব, কিন্তু আবার মনে মনে ভাবছি শিয়ালদা থেকে বেলগড়িয়া যাবার সময় ট্রেনে উঠতে পারবো না, প্রচণ্ড ভিড় হবে, এইগুলো মনে মনে ভাবছি। আমার বড় মেয়ে বললো আমি মোটেই যাব না, কারণ পরের দিন আমার স্কুল আছে, মানে ওর চাকরি আর কি, স্কুলে চাকরি করে তো আছে, আমাকে ভোরে উঠতে হয়, আমি একদমই যাব না, ওর বাবা তো যাবেই না, তো বাকি রইলাম আমি আমার ছোটো মেয়ে। তখনও আমি বললাম যে বাবা যাবো কি যাবো না, দোনা মোনা করছি জানো তো, যাবো বাবা, বেলঘরিয়া ফেলে ওই দিকটা তো আমি চিনিও না, তখন অথচ মেয়েটা এরকম বারবার করে রিকোয়েস্ট করেছে, আর ওর বাবার না কি অসুখ হয়েছে, তো আবার না গেলে হয়তো ভাববে আমরা গরিব বা চাওয়ালা বলে কাকিমা এলো না, এইসব 7-5 ভাবে, মানে ভাবছি যাবো কি যাবো না করে শেষ মুহূর্তে একটি শাড়ি কিনলাম মেয়েটার জন্য, মানে তখন একদিন বাকি জানো, মানে তখন ঠিক করলাম ঠিক আছে যাবো, উবার ভাড়া করে যাব এবং আসার সময় ট্রেনে করে চলে আসবো। তো সেরকমভাবেই আমি আমার ছোটো মেয়ে দুজনেই গেলাম, খুঁজে সেটা গলির মধ্যে একটা ছোট্ট দোতলা বাড়ি, খুব সরু বাড়িটা, মানে জায়গা খুব কম, সেইখানে ওদের বিয়ে হচ্ছে। তো গিয়ে দেখি আমাদের পৌঁছতে 8টা বেজে গেছে জানো তো, 8টা বেজে গেছে, এবং গিয়ে দেখি যে কনে নেই, বরযাত্রীও আসেনি, এবং কিছু নিমন্ত্রিত ওই একটা ছোট্ট ঘরের মধ্যে বসে আছে, এবং বউ বসার জন্য একটা সিংহাসনও আছে, তো ওই খুবই ছোট ঘরটা, তা ওই আছে, এবং ওই কিছু মানে গোটা 40-50 আত্মীয় স্বজন বলো বা বন্ধু বান্ধব বলো, মানে নিমন্ত্রিতরা এসে গেছে। তো আমরা এলাম, তো এসে আমি তখন প্রথমে ঢুকে বললাম ও মা বউ নেই, মানে কোণে নেই, তখন বললাম আর কোণে, আমরা তো সব 6:30-7টা থেকে বসে আছি, আপনি তো তাও এখন প্রায় 8:30 বাজতে যাচ্ছে এসছেন, কোণের কোনো টিকিই নেই। তখন আমি সে কি, তখন বলে হ্যাঁ আমরা সব দূর দূরান্ত থেকে এসছি, আর 2-1 আমার বললো আমরা এতক্ষণ ধরে বসে আছি, একটা চা কফি একটা স্টার্টারের ব্যবস্থা নেই। তো আমি তখন মনে মনে ভাবলাম যে এদের পক্ষে কি সম্ভব এগুলো করার। এখন আমাদের অনেক বিয়ে বাড়িতে, কেন সব বিয়ে বাড়িতে এটাই হচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে একগুচ্ছে স্টার্টার তারা সার্ভ করছে, এবং কোল্ড ড্রিঙ্কস বলো চা কফি বলো এইগুলো দেওয়া হচ্ছে, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসই দেওয়া হচ্ছে। একবার ভেবে দেখো তো, একটা এইরকম বাড়ির মেয়ের পক্ষে কি সম্ভব, মানে তার বিয়েটাই মানে কি বলবো জোড়াতাপ্পি দিয়ে বলতে গেলে হচ্ছে,
কিরকম অদ্ভুত লোকজন বলো, একটা চা কফি নেই, একটা কোল্ড ড্রিঙ্কস নেই, তখন অবশ্য কোল্ড ড্রিঙ্কসের কথা ওঠেনি কারণ যেহেতু শীতকাল, একটা চা কফির ব্যবস্থা নেই, কোনো স্টার্টার নেই, আমরা শুকনো মুখে বসে আছি, মানে যেন খাওয়ার জন্যই এসছে। আমার না খুব মানে মনে কষ্ট হলো যে দেখো ওর মা বাড়ির সাপোর্টে একটু বিয়ে হচ্ছে এবং মেয়েগুলো উদয় অস্ত দুটো মেয়ে টিউশনস করে চালাচ্ছে নিজেদের খরচা, যাতে মা বাবা তো দেওয়ার আর ক্ষমতা নেই, এই করে করে মেয়ে দুটোতে MA পাস করেছে। এবং মেয়েটা বলেছিল আমাকে ফোনে আমি বিএডে ভর্তি হব কি, আমার যা টিউশনের টাকা দিয়ে ভেবেছিলাম জমিয়ে ভর্তি হব, কিন্তু সেই টাকাটা এখন বাবার চিকিৎসার জন্য ঢালতে হচ্ছে। পিসিও দিচ্ছে, কিন্তু পিসি আর কত দেবে, পিসি তো থাকতে দিয়েছে আমাদেরকে, খাওয়া খরচা দিচ্ছে, মা বাড়ি থেকে বিয়ের সব খরচা তুলেছে, তারাই আর কত দেবে বলো, বাবার খরচা, বাবার চিকিৎসার খরচা তো আমাদেরই চালাতে হবে, আমাদের দুই বোনকে উদয় অস্ত টিউশনস করে। ঠিক কথা, তার মধ্যে এরা তো জানে, তার মানে এরাও জানে এই ব্যাপারটা, আমি একটা বাইরের লোক, মানে আমি ওদের কে হই বলো, কেউ না, তাকে যখন এরা এই কথাটা বলেছে তার মানে ওনারাও জানেন তাদের এইরকম মানে কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সেখানে এটাকে এক্সপেক্ট করা যায় স্টার্টার বা এবং কোণে আসছে না, এখনও আসছে না, কখন খাবো, কখন বাড়ি যাব, এই করব ওই করবো, মানে খাওয়াটাই যেন মেন লোক। হঠাৎ দেখি মানে যেখানে আমরা বসে তার পাশেই একটা খুব ছোট্ট ঘর, সব ঘরগুলোই ছোটো, মানে আরও দুটো ঘর ছিল, সেখান থেকে ওর পিসি, তাকে আমি চিনতাম না, সেদিনকেই দেখলাম, পরিচয় দিল আমি মেয়ের পিসি, মানে যার বাড়িতে ওরা থাকে পিসি, উনি ড্রেস আপ করে বেরিয়ে এলেন ওখান থেকে, আর দেখলাম মাটিতে একজন শুয়ে আছে পেছন ঘুরে, মানে আমাদের দিকে পেছন ঘুরে। তো এত আলোচনা হচ্ছে, খাবার কিছু নেই, স্টার্টার নেই, কোণে আসছে না, কখন আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো, মানে এত কথা হচ্ছে। তখন ওই ভদ্রলোক উঠে এসে ওই যেখানে মেয়ে বসবে, কোণে বসবে, সেই সিংহাসনতে বলল। তো আমি দেখে মানে ভদ্রলোককে দিয়ে তাকিয়ে ভাবছি যে এই ভদ্রলোককে তো আমি চিনি, কিন্তু মুখ টুকগুলো কিনা বিভৎস ফোলা, চোখের তলাগুলো ফোলা, এইগুলো যেমন ফোলা ফোলা, তারপরে পায়ের পাতাটা পাউরুটি যেমন মানে ফোলা মতন, কেক যেমন ফুলে ওঠে না যখন বেক করা, ওরকম ফোলা পাটা, হাতের এই গাঁটগুলো কিরকম ফোলা ফোলা। তো আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে মানে রেকগনাইজ করতে পারলাম এটা তো ওর বাবা, মানে সুস্মিতা, এটার নাম সুস্মিতার বাবা। তখন আমি বললাম আপনি তো ওর বাবা, সুস্মিতার বাবা? তখন বলে হ্যাঁ। তো গলায় না একটা মাফলার জড়ানো আর একটা গরম জ্যাকেট মতন পরা। তখন ওর যে পিসিটা যাদের বাড়িতেও থাকতো, সে যে পরিচয় দিল আমি মেয়ের পিসি হই, তখন উনি এসে বসলেন। তখন বলছে কিছু মনে করো না ভাই, আমরা একটা স্টার্টারের ব্যবস্থা করেছি, দেখছি আমি ওপরে গিয়ে। মানে এত কথা শুনে ওরা ওপরে গিয়ে বললো আপনারা আসুন। তো আমার না এইসব শুনে আর খাওয়ার রুচি ছিল না। তো আমার ছোটো মেয়ে ও ততটা এসছে, তো সে তখন ওর খিদে হয়, যা তুই দিয়ে দেখ কী আছে খা, তুই খা। তখন ও বললো এসে মানি তুমি যাবে, ওরা কফি আছে আর একটা পকোড়া টাইপের আছে। তখন বললাম তুই খা, তুই নিয়ে আয়, তা তোর সঙ্গে আমি খেয়ে নেবো, আমি আর ওপরে সিঁড়ি ভেঙে উঠবো না। তখন ও বলে না তুমিও চলো। তখন বাধ্য হয়ে আমি গেলাম, দেখি একটা ছাদের মধ্যে বিয়ের ব্যবস্থা হয়েছে এবং কিঞ্চিত বাসনপত্র, একটা ছোট্ট কলসি আর সব স্টিলের বাসন রাখা হয়েছে এবং বিয়ে জোগাড় করা আছে। এবং ছাদের এক কোণে একটি লোক ওই কফি মেশিনে কফি তৈরি করছে এবং একটি লোক ওই পকোড়া ভাজছে। তো ওইখান থেকে আমার মেয়ে নিলাম, আমি দুটো মুখে দিলাম, দিয়ে আসে। তখন অনেক রাতও হয়ে গেছে, প্রায় 9টা বাজে। তখন এবার আমাদের তো এতটা আবার আসতে হবে, আবার আসার সময় ট্রেনে করে আসবো। তখন আমি ওর পিসিকে বললাম, তখন পিসিটা আমাদের নিয়ে গিয়ে আবার নেবে চলে যাচ্ছে। তখন পিসিকে বললাম যে কিছু মনে করবে না, আমরা না একটু পরেই বাড়ি চলে যাব, দেখুন 9টা বাজে, তো ও তো এলো না, তা প্রেজেন্টেশনটা আমি কি করবো, আপনাকে দিয়ে যাব, কী করবো, চলে যাবেন মানে খেয়েছেন নাকি, আসুন দেখি খাবার ওরা পেয়েছে। তখন গিয়ে বললো ওই মানে এমন ছোট্ট বাড়িতে যে খাবার আয়োজনও সেখানে, মানে বসে খাওয়ার আয়োজনটা সেখানে করা যায়নি। পাশে একটা গলি আছে, গলি দিয়ে ঢুকে, একটা সরু গলি ঢুকে গিয়ে একটা ক্লাব ঘর আছে, সেই ক্লাব ঘরের একটা হল মতন আছে, সেখানে ওরা গোটা 6 টেবিল পাতা এবং ওই 4 জন করে বসতে পারবে এরকম আয়োজন। বলে আপনি বসুন।
তখন ওই যারা রান্না টান্না করছে সার্ভ করবে তারা বলছে আরও কয়েকজনকে নিয়ে আসুন, এই দুজনকে নিয়ে তো আমরা ব্যাচ আরম্ভ করবো না। তখন পিসিটা বলে আচ্ছা আসছি, তখন গেছে। তখন ওই মানে আমরা তো একটা টেবিলে বসে আর 3-4টে টেবিল ভরল। তখন ওর পিসিটা বলল আর বলবেন না, আমার দাদাকে নিয়ে, মানে সুস্মিতার বাবা, দাদাকে নিয়ে তো আমরা খুব মানসিক কষ্টে আছি, তার মধ্যে মেয়েটাকে দিয়েছে ওর মা বাড়ি, আমরা কিচ্ছু সোনা গয়না দিতে পারিনি, সামান্য গয়নাগাটি ওর মামারাই দিচ্ছে, আর কিছু আয়োজন শাড়ি জামা কাপড় কেনা বরের দিক থেকে তো মানে যা তত্ত্ব পাঠানো হবে সবই মেয়েটা টিউশন করে করে করছে, এবং ওর ছোটো বোনটাও সাহায্য করছে। আর আমি তো দাদার ওদের খাওয়া খরচা টরচা দিই। তখন আমি বারবার শুনছি অসুস্থ, তো তখন আমি বললাম তোমার মানে আপনার দাদার কি হয়েছে, কি এমন সাংঘাতিক অসুখ করেছে? বলে ও আপনি জানেন না? নাকি না, ওরা তো করোনার থেকে এখানে নেই, আমাদের পাড়ায় নেই, তা আমি কি করে জানি, শুধু শুনছি অসুস্থ। এবং সুস্মিতা বললো গেলে জানতে পারবে, আমি আগে থেকে বলবো না, তো তাই জন্য আমি মানে জানি না। তখন ও বললো আমার দাদার তো গলায় ক্যান্সার হয়েছে। তখন আমি বললাম সে কি? বলে হ্যাঁ, কি কষ্ট বলুন দিদি, খেতে পারে না, সেই ভাতটাকে মানে প্রেশারে গলিয়ে তাকে আঙুল দিয়ে মানে একদম মানে কি বলবো, জলের মতো, তার সঙ্গে আবার জল মিশিয়ে তার মধ্যে ওই সবজি চিবিয়ে গেলারও ক্ষমতা নেই, সব চটকে তার মধ্যে এই মাগুর মাছ বা শিঙ্গি মাছ দিয়ে করে ওই 2 চামচ করে কোনো রকমে খাওয়ানো হয়, তাতেই যন্ত্রণায় সে কুকিয়ে ওঠে, এমনকি জলটা খেতেও তার খুব কষ্ট হয়। লাস্ট স্টেজ, হয়তো দাদা বেশি দিন থাকবেও না, তাই আমরা ঠিক করেছি এই মেয়েটার বিয়ে হয়ে গেলে পরে যদি বছর খানিক দাদাকে ধরে রাখা যায়, তাহলে ছোটো মেয়েটারও বিয়ে দিয়ে দেবো, এরমভাবে তাহলে দাদা দেখে যেতে পারলো। তখন আমি বললাম সে কি গলায় ক্যান্সার? বলে হ্যাঁ, গলায় ক্যান্সার, কেমো চলছে, আর বলবেন না দিদি কি অবস্থা, একে তো করোনার পর থেকেই এই আরম্ভ হলো, ওই ধরা পড়েছে 1-1.5 বছর, এখন ওই কেমো রেডিয়েশনের ওপরেই চলছে। আরে বাবা, এত খরচা বহন করছে কে? তখন বলছে আমি কিছু দিই, কারণ ওদের পুরো সমগ্র খাওয়া খরচাটাই আমি বহন করি, আমি বা কতটুকু মাইনে পাই বলুন। আর ওই দুটো মেয়ে এখন বুঝলাম কেন ও বিএড, মানে দুটো বোনই MA করে বসে আছে, কেন বিএড করতে পারেনি। বিএড করতে গেলে তো প্রায় 1,50,000 টাকা খরচা, কোত্থেকে পাবে? যা টিউশন পড়াচ্ছে সবই তো ঢালতে হচ্ছে বাবার চিকিৎসার জন্য, নিজেদের 1 পয়সাও থাকে না। তো এবার তো খাওয়া আরম্ভ হলো। দেখো, এত ভালো মেনু হবে আমি এটাও ভাবিনি, মানে এইরকম মা বাড়ি হয়, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফ্রাইড রাইস, পাকা পোনার কালিয়া, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, ইভেন আর একটা রসগোল্লা, এমনকি ওরা আইসক্রিমও করেছিল। এইরকম ওরা আয়োজন করেছিল। আয়োজন তো ওদের বাড়ির তুলনায় মানে সুপার, মানে 100-তে 100 কেন, 1000-এ 1000। সেখানে কিছু নিমন্ত্রিত লোক বলছে বাবা মাছটা কি এক্ষুনি ফ্রিজ থেকে বার করে দিলেন? যে সার্ভ করছে তাকে বলছে। আর একজন বলে না, সকালবেলা তো গায়ে হলুদের সময় সকালবেলাতেও তো কিছু নিমন্ত্রিতরা খেয়েছিল, সেই মাছটায় তখনই করে রেখে দিয়েছিল, সেটাই আমাদের সার্ভ করছে, কনকনে বরফ ঠান্ডা। হ্যাঁ, মাছটা একটু ঠান্ডা ছিল বটে, কিন্তু এটা কেউ বলে? দেখো, ওখানে অধিকাংশ লোকই জানে ওর বাবার ক্যান্সার, মেয়েগুলো কী করে তার বাবাকে ঠেকা দিয়ে রেখেছে। কি অসভ্য গো, মানে কি, মানে নির্লজ্জ, মানে চোখের চামড়া নেই, মানে আর কি ভাষায় বলবো আমি বলতে পারছি না গো। খেলাম, তখন ওরা বলে না আমরা শীতকাল তো আমাদের মোটামুটি ওই 4টে 4:30তে আমরা রান্না মানে মাছ ফাছগুলো করেছি, এবং মাংস একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তার ফলে কি হাড় থেকে একটু বেরিয়ে এসছে। আবার একজন মাংস নিয়ে, মানে এই বাজারে, মানে এই দুর্মূল্যর বাজারে, এবং ওদের বাড়ি কথা ভেবে বলো, সেই মাংস অনেকে পাতে, আমি যখন উঠলাম না আইসক্রিমটা হাত দিয়ে নেবো বলো, দেখলাম পাটে এরকম মাংস অঢেল পড়ে আছে, খায়নি ওরা। আমি না ভাবলাম ঠাস করে মারি, সত্যি আমার খুব রাগ হচ্ছিল, জানো তো, খুব রাগ হচ্ছিল। তুমি নিও না, তুমি তো দেখতে পাচ্ছ ব্যাপারটা কীরকম,
বা এক পিস নিয়ে আবার তুমি পরে নিলে কেন, এই পিসটা দিন ওই পিসটা দিন। আরেকজন বলছে আমার ছেলে না লেগ পিস ছাড়া খায় না। এইসব কি একটা এরকম বাড়িতে বলা? তারপরে একটা ক্যান্সারের মতন মানে কি বলবো অসুস্থ মানুষ। দেখলাম সুস্মিতার মা এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল কিছু মনে করবেন না, আপনাদের মানে নিজেদেরই আত্মীয়তা করে খেতে হচ্ছে। আমরা এই আমার মেয়ে এলো, ওদের গায়ে হলুদের তত্ত্ব অনেক বেলা এসছে, ওরা বাড়ি খুঁজে পায়নি, তত্ত্ব আসার কথা 9:30 10টায়, সেখানে ওরা পৌঁছেছে 1:30টায়। তারপরে ওইসব করে টোরে সব কাজ ফাজ মিটিয়ে 3টের সময় ও বিউটি পার্লারে গেছে। তারপরে আমাদেরও এই করে করে আস্তে আস্তে প্রায় 9টা 15 20 বেজে গেল। তোমরা কিছু মনে করে না, ও এসছেও। তারপরে আমি গিয়ে ওই কোনো রকমের মানে তখন তো আমাদের আসার তারা, কোনো রকমের প্রেজেন্টেশনটা দিলাম, ওর সঙ্গে একটা ফটো তুললাম। তখন দেখো অনেকে তো ওকে সাহায্য করেছে, মানে পাশে দাঁড়ানো মানে বুঝতে পারছো তো, অনেকেই হয়তো ওকে অর্থ দিয়ে সাহায্য করেছে। এত ভালো এবং এত ওয়েল ম্যানার্ড মেয়ে দুটো, মানে এত ভালো শিক্ষা ওর মা বাবা। আমি বলবো দেখো মা বাবারা তো শিক্ষা দেয় কীরমভাবে চলবে, তোমার বাবার আর্থিক অবস্থা এরকম বা আমাদের পরিস্থিতি এরকম, এ তো সব মা বাবারাই বলবে। কিন্তু এক একটা ছেলেপুলে তো সেসব মানে না, তারা অসভ্য হয়। কিন্তু এই মেয়ে দুটো এত ভালো, ওরা গিফটগুলো নিয়ে বলছে এগুলো কেন আনলে গো, এটা দেবার কি খুব দরকার ছিল, এটা কি দেবার খুব দরকার ছিল। কি ভালো মেয়েগুলো, মানে আমার কি বলো না, মন থেকে হয় না আশীর্বাদ বেরিয়ে আসে না, আমার মন থেকে আশীর্বাদ বেরিয়েছিল যে ও ভালো বিয়ে হোক, ও সুখে থাক, শান্তিতে থাক এবং ভালো থাক। মানে বলে না কাউর অভিশাপ কুড়িও না, কাউর ভালো করতে যদি না পারো কাউর অভিশাপ কুড়িও না। কিন্তু এইরকম মেয়েকে তো লোকে মানে প্রাণ ভরে আশীর্বাদ করবে, স্বয়ং ঈশ্বরই হয়তো ওকে আশীর্বাদ করেছে, কারণ ও একটি মন্টেসরি স্কুলে চাকরি পেয়ে গেছে বিয়ের পর এখন সেখানে চাকরি করছে এবং টিউশন তো ওকে করতেই হবে ওর বাবার জন্য, সেটাও করছে। তো তারপরে আমরা দৌড়ে দৌড়ে একটা টোটো ধরে স্টেশনে এলাম এবং বাড়ি ফিরতে ফিরতে খুব দেরি হয়নি, 10টা 10:15টার মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছি। যেমন যেতে কষ্ট হয়েছিল আসতে কিন্তু সেরকম কষ্ট হয়নি। তা মেয়েটির বিয়ে হয়েছে কিন্তু আমাদের পাড়াতে, মানে ওরা যেখানে থাকতো আগে ওই সুরেন্দ্রনাথ কলেজের আশেপাশেই বিয়ে হয়েছে। মেয়েটা বললাম না একটা মন্টেসরি স্কুলে চাকরি পেয়ে গেছে বিয়ের পর এবং টিউশনস করে। এখন তো যাই হোক ভালোই তো হয়েছে বলো, খারাপ তো হয়নি। এবার হয়তো টাকা জমিয়েও বিএডটাও করতে পারবে, বিএড করলে পরে ও এসএসসি বা টেট পরীক্ষাগুলোতে বসতেও পারবে। দুটো মেয়েই মানে জুয়েল, মানে ওর মা রত্নগর্ভা। কিন্তু আমার বলার বক্তব্য কি অমানুষ না আমরা, কি অমানুষ। একে তো ওই কচি কচি দুটো মেয়ে তাদের হাড় ভাঙা খাটনি কেটে অর্থে জোগাড় করছে, তার পিসি তাদের থাকতে দিয়েছে, দয়া দক্ষিণা করেছে এবং গলায় ক্যান্সার মানে মারাত্মক ব্যাপার, সেই লোকটি ভালো করে খেতেও পারছে না। আর সত্যি মুখ চোখ না বিভৎস ফুলে আছে, মানে আমি না চিনতেই পারিনি। মানে আমাদের মানে মন মানসিকতার পরিবর্তন হয়নি এখনো গিয়ে আমাদের মনে হবে যে মানে আমরা অ্যাজ ইফ প্রেজেন্টেশনটা কেন দিচ্ছি তাই জন্য আমাদের খেতে হবে, খাওয়ার খুদ ধরতে হবে, আমরা এত খরচা করে এসছি, এত খরচা করে প্রেজেন্টেশন দিয়েছি। এ কী গো, এ কী অসভ্যতা। মানে আমার মন ভেঙে গেছিলো সেদিনকে, খুব মন ভেঙে গেছিলো এবং ভেঙে গেছিলো বলে আমার মন থেকে আশীর্বাদটা বেরিয়েছিল যে ওর ভালো হোক। তো ভালো তো হচ্ছে, আরও নিশ্চয়ই ভালো হবে। কিন্তু আমি এই মানুষগুলো যারা বসেছিল, স্টার্টার কোথায়, কোনো পানীয় মানে কফি টফি কেউ কিছু নেই, কেউ আপ্যায়ন করার নেই, ঠান্ডা বরফের মতন মাছ দিচ্ছে, বাসি মাছ কিনা কে আনে, সকালের মাছ কিনা কে আনে, কী করে বলে গো, কী করে বলে, কী অমানবিক না বলো, কী অমানবিক। মানে আমার একদম ভালো লাগে। তো আজকে যে এই একটা মানে কি বলবো অমানবিকতার গল্প তোমাদের কাছে তুলে ধরলাম, না অমানবিক মস্তিষ্কপূর্ণ মানুষদের কথা তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো জানি, তোমাদেরও ধিক্কার দিতে ইচ্ছে করছে না, আমার তো ইচ্ছে করছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে থেকো এবং লাইক কমেন্ট অবশ্যই করো, আমার খুব ভালো লাগবে। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।